বিয়ের ৩ মাস দিলারার স্বামীর সঙ্গে তার এখনও সম্পর্ক হয়নি। হবেই বা কীভাবে? তারা তো এক ঘরেও একটা রাত কাটায়নি। একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ সময় হওয়ার কথা ছিল এই দিনগুলো। কিন্তু দিলারার কাছে এই ৯০টা দিন যেন ৯০ বছরের এক দীর্ঘস্থায়ী যন্ত্রণার নাম। অথচ মাহফুজ মানুষটা এমন ছিল না। ৩ বছরের প্রেম, তারপর পারিবারিকভাবে বিয়ে। যে মানুষটা বিয়ের জন্য পাগল হয়েছিল, তাকে জড়িয়ে ধরে ঘুমাবে বলে কত ছটফট করত, সেই মানুষটা বিয়ের পর থেকে একটা রাত তার সঙ্গে ঘুমালো না। যে মানুষটা ভালোবাসায় মরিয়ে রাখতে চাইতো, আর সেই দিলারার ছায়া মারাতে চায় না। সন্তান মা ভক্ত হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু বিবাহিত স্ত্রীকে রেখে রোজ রোজ জোয়ান ছেলের মায়ের ঘরে ঘুমানোটা নিশ্চয়ই শোভা পায় না। দিলারা বিছানায় এপাশ ওপাশ করতে করতে বিয়ের প্রথম রাতের কথা মনে করল। বাসর ঘরটা সাজানো হয়েছিল রজনীগন্ধা আর গোলাপ দিয়ে। সাদা চাদরের উপর ফুলের পাপড়িগুলো দেখে দিলারার বুকটা দুরু দুরু কাঁপছিল। কিন্তু সেই কাঁপনটা ভয়ে নয়, ছিল একরাশ প্রতীক্ষায়। হঠাৎ দরজায় শব্দ। মাহফুজ ঢুকল, কিন্তু চোখে সেই চিরচেনা ভালোবাসার ঝিলিক নেই। ঠিক তখনই ওপাশ থেকে শাশুড়ি রাবিয়া বেগমের তীব্র চিৎকার ভেসে এলো, ওরে মাহফুজ, মরে গেলাম রে, কলিজাটা ফেটে যাচ্ছে। মাহফুজ এক মুহূর্তও দেরি করেনি। দিলারার দিকে একবার ফিরেও তাকাইল না। সেই যে গেল সারা রাত, আর ফিরল না। সকালে যখন দিলারা লজ্জিত মুখে ঘর থেকে বের হলো, দেখল শাশুড়ি দিব্যি সোফায় বসে চা খাচ্ছেন আর ৩ ননদকে নিয়ে হাসাহাসি করছেন। দিলারাকে দেখে রাবিয়া বেগমের মুখটা তেতো হয়ে গেল। বড় ঘরের নবাবজাদি আইছে। মা অসুস্থ দেখে ছেলেটা সারা রাত আমার শিওরে বসে থাকলো, আর বইয়ের মুখে দেখি মেঘ জমেছে। কেন রে বাপু, এক রাত স্বামী ছাড়া থাকা যায় না? এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করার কৌশল তো ভালোই করেছো। দিলারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন বিশ্রী স্বরের কথা শাশুড়ির মুখে শুনে গা গুলিয়ে উঠেন দিলারার। তার কথার ধরনে মনে হচ্ছে তার অসুস্থতাটা যেন একটা অজুহাত ছিল মাত্র। অথচ মাহফুজ তখনও বারান্দায় দাঁড়িয়ে উদাস হয়ে সিগারেট টানছে। বিয়ের জন্য ছুটি নেওয়ায় 15 দিন মাহফুজ বাড়িতেই ছিল। এই 15 দিনে প্রতিটা রাত মাহফুজ কোনো না কোনো বাহানায় এড়িয়ে গেছে তাকে। কখনো মায়ের পা টিপে দেওয়া, কখনো ছোট ভাই রাসেলের পড়াশোনা দেখা, আবার কখনো অফিসের জরুরি কাজের নাম করে সোফায় রাত কাটিয়ে দেওয়া। মাহফুজ পেশায় ইঞ্জিনিয়ার, একটা নামকরা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে আছে, লাখ টাকার উপর বেতন। দিলারার বাবা মধ্যবিত্ত মানুষ, এত ভালো পাত্র হাতছাড়া করতে চাননি বলেই তড়িঘড়ি বিয়েটা দিয়েছিলেন। দিলারা ভেবেছিল রাজরানীর মতো একটা জীবন পাবে, কিন্তু সে রাজপ্রাসাদে এসে দেখল এখানে সে একজন অনাহুত অতিথি, যা কেবলই তার কাছে একটা বিষাক্ত অন্দরমহল। দিলারার সংসারে অশান্তি শুধু মাহফুজকে নিয়ে নয়, বাড়ির প্রতিটি কোণে বিষ ছড়ানো। তার 3 ননদ, বড়জন শিউলি এসএসসি পরীক্ষার্থী, মেজজন শাপলা এসএসসি পরীক্ষার্থী, আর ছোটজন পলা ক্লাস 8-এ পড়ে। মেজ আর ছোটজনের বয়সের পার্থক্য মাত্র 2 বছরের। তারা কেউ দিলারাকে সহজভাবে নেয়নি। তাদের ধারণা তার ভাই আরও সুন্দরী কাউকে ডিজার্ভ করে। অথচ দিলারাকে মাহফুজ পছন্দ করেছিল তার সুন্দর মুখের গড়ন দেখেই। শুধু মাহফুজ নয়, অনেক ছেলেই তাকে পছন্দ করত কেবল সে রূপবতী বলেই। তার রান্না করা খাবার খেয়ে সব সময় শিউলির টিপ্পনি কেটে বলে, ভাবি, বাপের বাড়িতে কি শুধু রূপচর্চাই শিখিয়েছে? তরকারিতে নুন হয় না কেন? আমার ভাইয়াটা এত কষ্ট করে টাকা কামায়, আর আপনি এসে আয়েশ করছেন। শাপলা পাশ থেকে যোগ করে, আরে আপা, দেখিস না ভাইয়া এখন ভাবির ঘরেই যায় না। নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ভাইয়া বুঝতে পারছে এই মেয়ে তার যোগ্য না। 10 বছরের দেবর রাসেলও বাদ যায় না। সে বড়দের কথা শুনে দিলারার সামনে এসে মুখ ব্যাংসায়। ছোট মানুষ হলেও তার আচরণে আদব কায়দায়
লেশ মাত্র নেই। সে জানে এ বাড়িতে দিলারাকে অপমান করলে কেউ শাসন করবে না, বরং সবাই খুশি হবে। শাশুড়ি রাবিয়া বেগম এই পুরো বিষাক্ত চক্রের মূল হোতা। তিনি সব সময় তককে তককে থাকেন কিভাবে দিলারাকে ছোট করা যায়। একদিন দুপুরবেলা দিলারা একটু ক্লান্ত হয়ে নিজের রুমে শুয়েছিল। মাহফুজ তখনও অফিস থেকে ফেরেনি। রাবিয়া বেগম ধাপ করে শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলেন। কর্কশ গলায় বললেন, এই যে মহারানী, দিন দুপুরে ঘুমানো হচ্ছে। মাহফুজ আসুক, আজ ওকে বলবো ওর বইয়ের স্বভাব চরিত্র কেমন। বাড়িতে মেহমান আসবে আর উনি পা তুলে ঘুমাচ্ছেন। দিলারা ধরফর করে উঠে বসলো। মাথাটা টনটন করছে ব্যথায়। জ্বর এসেছে, আর জ্বর এলে তার স্মৃতিতে বিষাক্ত কিছু সময় ভেসে ওঠে। আজও তাই হয়েছে। সে উঠে বসে নরম স্বরে বলল, মা, আমি একটু মাথা ব্যথার জন্য শুয়েছিলাম। আজ একটু শিউলি বা শাপলাকে বলুন ওরা রান্না করুক। আমার শরীর সত্যিই কুলোচ্ছে না। চুপ কর হারামজাদি, মুখে মুখে তর্ক করিস। আমার আদরের মেয়েরা রান্না করবে? আমি তাদের রাজকন্যার হালে বড় করেছি কি রান্না করার জন্য? কত বড় সাহস আমার মেয়েদের রান্না করতে বলিস? দিলারা উঠতে চাইল কিন্তু শৈল সায় দিল না। ও আবারও শৈল এড়িয়ে দিল বিছানায়। গা কাঁপিয়ে জ্বর এসেছে মেয়েটার, অথচ পাশে কেউ নেই। স্বামী নামক মানুষটা তো খোঁজ ও রাখে না। সে ভাঙা স্বরে আওড়ালো, মা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমিও কারোর ঘরের রাজকন্যাই ছিলাম, যার সামান্য ব্যথা লাগলেও হই হট্টগোল লেগে যেত তাকে নিয়ে। মুখে মুখে চোপা তোর বের করব। তোর বাপকে ফোন দিয়ে বলবো কালই এসে তোকে নিয়ে যেতে। তোর বাপ কেমন রাজা আর তুই কেমন রাজকন্যা দেখব। আমাদের মাহফুজের জন্য মেয়ের অভাব ছিল না। লাখ টাকা কমানো ছেলে আমার। তোর মতো ভিখারি মেয়ের সাথে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। দিলারা নিজ থেকেই অনেকবার চেষ্টা করেছে মাহফুজের সঙ্গে কথা বলার। সে যখন অফিস থেকে ফেরে সে হয়ে যায় অন্য এক মানুষ। দিলারা ভাবতো অফিস থেকে ফিরলে অন্তত মাহফুজ তাকে একটু সময় দেবে। কিন্তু মাহফুজ মায়ের ঘরের পাশে ঘুরে ঢুকেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। দিলারা তার পাশে গিয়ে দাঁড়ালেও সে বিরক্ত হয়ে বলে, দিলারা, আমি খুব টায়ার্ড, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। মাহফুজ, আমরা কি একটু কথা বলতে পারি না? আমাদের বিয়ের 3 মাস হয়ে গেল, কিন্তু আমাদের মধ্যে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো না। তুমি কেন আমাকে এভাবে এড়িয়ে চলছো? আমি কোনো ভুল করলে সেটা আমাকে বলো, আমি শুধরে নিব। দিলারার চোখে জল। মাহফুজ ল্যাপটপ থেকে মুখ না তুলেই শীতল গলায় বলে, সম্পর্ক মানে কি শুধু এক বিছানায় থাকা? আমি তোমার সব খরচ দিচ্ছি, দামি শাড়ি গয়না দিচ্ছি, এর চেয়ে বেশি আর কি চাও? আর হ্যাঁ, আম্মা বলছিল তুমি নাকি ওনার সাথে খারাপ ব্যবহার করো। আমার আম্মা খুব নরম মানুষ, তার সঙ্গে উঁচু গলায় ফায়দার আর কথা বলবে না। দেখো দিলারা, আমার মা আর বোনদের ভাইয়ের মনে কষ্ট দিয়ে এই বাড়িতে থাকা যাবে না। আমার জন্য তারাই সব কিছু। তাদের কষ্ট দিলে তুমি আমার মন থেকে একেবারে উঠে যাবে। দিলারা অবাক হয়ে তাকিয়ে থাকে যে মাহফুজ তাকে একসময় বলতো, তুমি আমার জীবনের ধ্রুবতারা, অযাচিতভাবে দেখা হওয়া এক সুবাসিত ফুল, তুমি আমার দেহের অর্ধের অংশ, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আমাকে ছেড়ে যাবে কখনো? এই কথা দাও। সেই মাহফুজ আজ তার মা বোনদের মিথ্যা অভিযোগে তাকে বিচার করছে। দিলারা কি কখনোই তাদের সম্পর্কে কিছু বলে? তাহলে তারা কেন বলে? জ্বর নিয়ে দিলারা সত্যি আর উঠতে পারেনি বিছানা থেকে। একেবারে মাঝরাতে দিলারার ঘুম ভেঙে গেল মৃদু কথার শব্দে। সে বারান্দায় গেল, দেখলো মাহফুজ পাশের রুমের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। দিলারা কান পাতলা না, ও কিছু বুঝতে পারেনি। আমি তো ওর কাছে যাই না, আমি আমার প্রমিস রাখছি। কিন্তু তুমি কেন অস্থির হচ্ছ? আমি তোমাকে বলেছি না এই বিয়েটা জাস্ট একটা সামাজিক মুখোশ? দিলারার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সামাজিক মুখোশ? তার মানে মাহফুজ তাকে ভালোবেসে বিয়ে করেনি? কিন্তু কেন? মাহফুজের কণ্ঠস্বরটা ছিল একদম অচেনা, যেন কোনো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রী কথা বলছে। দিলারার বাবা যখন মাঝে মধ্যে ফোন করেন, দিলারা মিথ্যে হাসি অভিনয় করে, বাবা, আমি খুব ভালো আছি, মাহফুজ আমাকে অনেক ভালোবাসে,
শাশুড়ি মাও খুব ভালো, আমাকে কোনো কাজ করতে দেন না। সে বলতে পারে না যে সে এক বাড়িতে থেকেও মাহফুজের থেকে কয়েক আলোক বর্ষণ দূরে। সে বলতে পারে না যে তার শাশুড়ি তাকে বাড়ির কাজের লোকের চেয়েও অদম মনে করে। সে বলতে পারে না যে তার ননদগুলো প্রতি মুহূর্তে তার চরিত্র নিয়ে নোংরা কথা বলে। মাহফুজ এখনও দিলারার সঙ্গে এক ঘরে ঘুমায় না, বলে এই ঘরের এসি কাজ করছে না বা কাজ আছে। নানান বাহানায় সে তাকে এড়িয়ে যায়। মাহফুজের এই আচরণে শাশুড়ি আর ননদরা আরও বেড়ে গেছে। রাতে মাহফুজ বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে এলো। ভাগ্য ভালো বড় মাছ বলে মাছ কেটে নিয়েছিল মাহফুজ। দিলারা বিছানায় ছাড়েনি বলে শিউলি আর শাপলা মিলে রান্না করতে গেল। দুজনে কাজ ভাগ করে নিল। একজন ভাত বসালো তো অন্যজন ইলিশ মাছের তরকারি। দুজনে চটপাট ও করলো দুজনের সঙ্গে। রান্না করতে গিয়ে এমন ঝাঁঝালো ব্যবহার দুজনের রাবিয়া বেগম ড্রয়িং রুমে বসে বসে দেখলেন। এখন কথা বললেই রান্নার দায় তার ঘাড়ে এসে পড়বে। তার থেকে ভালো কথা না বলে চুপচাপ টিভিতে সিরিয়াল দেখা। দুই বোন ঝগড়াঝাটি করলেও শেষে সব রাগ গিয়ে বর্তালো দিলারার ওপর। দুই বোন কোনো রকমে রান্না শেষ করলো আর রাজ্যের রাগ ডাক ছাড়লো। এক একটা কটু বাক্য বিষের মতো ঠেকলো দিলারার কানে, কিন্তু শরীরে না জোর পেলে উঠবে কেমন করে। এক সিপ পানি অবধি সে খায়নি সারাদিন। একটু পানিও নেই রুমে, জগটাও ফাঁকা। পুরোটা দিন পার হয়েছে অথচ পেটে দানা পানি পড়েনি। তার জ্বর এলে মা জোর করে খাবার খাইয়ে দেয়, বাবা আদর করে ওষুধ খাইয়ে দেয়। টেবিলে সবাই খেলো। রান্না একদম ভালো হয়নি। রাবিয়া বেগম মুখে দিয়েই থুথু করে ফেলে দিলেন। 3 মাসে দিলারার রান্না খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন তিনি। এখন মুখে যে সে খাবার রুচছে না। তিনি শিউলির দিকে তাকিয়ে বললেন, এটা কি রান্না? মুখে তোলা যাচ্ছে না। টাটকা মাছ রান্না করলে সেটার স্বাদ ভালো হয়। মাছ তো গন্ধ, নুন কম, ঝাল বেশি, মুখ জ্বলে যাচ্ছে। আর তাতে কি রাজ্যের সব পানি দিয়ে দিছিলি? শিউলি খেকিয়ে উঠে বলল, এত চ্যাটাং করো না তো আম্মা, আমি যেমনে পারছি রান্না করছি। মুখে না রুচলে নিজে গিয়ে রান্না করো। মাহফুজ ধমকে বলল, এটা কি ধরনের ব্যবহার শিউলি? মায়ের সঙ্গে এভাবে কথা বলিস, সাহস তো কম না। ভাইয়া প্লিজ, তুমি মাঝে কথা বলো না। আমি কি কখনো রান্না করেছি? তোমার বউয়ের জন্য আমাকে রান্নাঘরে যেতে হয়েছে। শাপলা বলল, আমি কি কখনো ভাত রাঁধছি? ভাতে পানি দিতে পারি। এই দেখো, মার ফেলতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগেছে, তাই পানি ঠিক করে ঝরাতে পারিনি। তুমি তোমার বউয়ের দোষটা দেখবা না? মাহফুজ ভেতরে ভেতরে ফুঁসে উঠল বোনের লালচে হাত দেখে। মা আর ভাই বোনদের কষ্ট সে সইতে পারে না, এর একটা বিহিত তো করতেই হবে। রাবিয়া বেগম বললেন, আমার এই খাবার পেটে যাবে না মাহফুজ। আমার জন্য একটা ডিম ভাজা হলেও খাবারটা খেতে পারতাম। আমি তো প্রেশার আর ডায়াবেটিস এর রোগী, ডাক্তার চুলার ধারে যাইতে না করছে। মাহফুজ বলল, শাপলা যা ডিম ভেজে আন মায়ের জন্য। শাপলা বলল, আমি অনেক কাজ করছি অলরেডি, আমি পারবো না। শিউলিকে বলার আগে শিউলি বলল, আমার তো মাছের তরকারি ভালোই লাগছে, আমার তো সমস্যা নেই। আমাকে প্লিজ ডিম ভাজতে যেতে বইল না এখন। তাহলে আর কি, আমি যাই ডিম ভাজতে। পলা তো আরও যাবে না, ও ছোট। পলা বলল, আমাকে ছোট বলো না তো ভাইয়া, ক্লাস 8-এর মেয়ে ছোট হয় কিভাবে? তাহলে তুই যা ডিম ভেজে আন। কিন্তু আমি তো ডিম ভাজতেই জানি না। মাহফুজ সব দেখলো সবাইকে। অফিস থেকে এসে এই সব ঝামেলা আর নিতে পারছে না খাবার টেবিলে। অফিস থেকে ফিরলে দেলারা তাকে জুতো অবধি খুলে দেয়। মা ভক্ত ছেলে, সে মানা খেয়ে থাকবে এটা সে মানতে পারবে না। তাই সে নিজেই উঠে গিয়ে ডিম ভেজে আনলো। পেঁয়াজ কাটতে গিয়ে তোর চোখের পানি নাকের পানি এক হয়ে গেল। একটা পেঁয়াজে এত ঝাঁজ, কিন্তু একটি শব্দ উচ্চারণ করলো না সে। ডিম ভেজে মাকে দিল। এরপর সে কোনো রকমে খেয়ে মনের মধ্যে পুষে রাখা রাগ নিয়ে দপদপিয়ে পা ফেলে দিলারার রুমে গেল। ঝাঁঝালো গলায় বলল,
তোমার কি এমন অসুখ হয়েছে যে একটা সামান্য ডিম ভেজে আমার আম্মাকে দিতে পারছো না? আমার বোনেরা কখনো রান্না করেছে, শাপলার হাত পুড়ে গেছে তোমার জন্য, মা খেতে পারছে না। এসব কি দিলারা? তোমাকে কি শখে যে সাজিয়ে রাখবো বলে বিয়ে করেছি? আশ্চর্য, আমি যখন ছিলাম না তখন কি তোমার মা বোন রান্না করে খায়নি? তখন তো কাজের বুয়া ছিল। ও, তা কাজের লোককে আমি বা আসার সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়েছো কেন? বিনে পয়সায় কাজের বুয়া পেয়েছো বলে। দিলারা, তুমি কিন্তু বেশি করছো। দিলারা শুনেও না শোনার বান করে পড়ে রইল। সে যেন পাথর হয়ে গেছে। তার বকাঝকা দিলারার কলিজায় শুলের মতো বিঁধল। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খাটে জোরে দুটো লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে এলো মাহফুজ। মাহফুজের এই রূপটা দিলারার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সে সব রাগ করে না, চিৎকারও করে না, কিন্তু যখন করে ভয়ঙ্কর লাগে তাকে। এই অদ্ভুত নিষ্ঠুরতা নিয়ে দিলারাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। দিলারা ঠিক করলো সে শেষবারের মতো মাহফুজের সাথে কথা বলবে। সে একটা সুন্দর নীল শাড়ি পরলো, চেষ্টা করবে তার মন জয় করার। জ্বর এখনো সারেনি, কিন্তু আগের থেকে এখন একটু ভালো লাগছে তার। মাহফুজ যখন নিজের ঘরে ঢুকলো, দিলারা সেখানে গিয়ে তার হাতটা জড়িয়ে ধরলো, নম্র কুস্বরে বলল, মাহফুজ, আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? আগে তো তুমি এমন ছিলে না। আজ আমি তোমার জন্য সেজেছি, দেখো তো আমাকে কেমন লাগছে। মাহফুজ জারা দিয়ে দিলারার হাত সরিয়ে দিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কণ্ঠে ঝংকার তুলে বলল, দিলারা, সীমা লঙ্ঘন করো না। তোমাকে এ বাড়িতে আনা হয়েছে আমার মা আর বোনদের দেখাশোনার জন্য। আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। আর শোনো, কাল থেকে তুমি নিচতলার স্টোর রুমে থাকবে। আম্মা বলেছে ও ঘরটাই তোমার জন্য ঠিক আছে। উপরতলার কোনো রুমের আশেপাশে যেন তোমাকে না দেখি। দিলারা স্তব্ধ। একজন স্বামী তার স্ত্রীকে সেই স্টোর রুমে পাঠিয়ে দিচ্ছে। মাহফুজের এই কমপ্লিকেটেড রূপ দেখে দিলারার মনে হলো সে কোনো মানুষের সাথে নয়, এক দানবের সাথে ঘর করছে, যার ভালোবাসা আড়ালে লুকিয়েছিল এক বীভৎস পরিকল্পনা। মাহফুজ ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক হাসি দিয়ে বলল, তুমি যা ভাবছো দিলারা, সত্য তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমাদের এই বিয়েটা কেন হয়েছে সেটা জানলে তুমি নিজেই এই বাড়ি থেকে পালাবার পথ পাবে না। দিলারা বিছানায় লুটিয়ে পড়ল। বাইরে তখন তিন ননদ আর শাশুড়ি অট্টস্বরে গল্প গুজবের কণ্ঠ শোনা যাচ্ছে। এই বাড়িটা যেন একটা গোলক দাদা, যেখানে ঢোকার পথ আছে কিন্তু বের হওয়ার সব রাস্তা মাহফুজ আর তার পরিবার বন্ধ করে দিয়েছে। বিয়ের পর থেকেই দিলারার মনে হচ্ছে তার জীবনটা যেন একটা কানা গলিতে এসে থেকেছে। মাহফুজের সেই রহস্যময় ফোলা লাভ শোনার পর থেকে দিলারার বুকের ভেতরটা সারাক্ষণ দাও দাও করে জ্বলছে। কিন্তু কার কাছে বলবে এই দহনের কথা? মধ্যবিত্ত বাবার মান সম্মানের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে সে। এখানে ডিভোর্স হলে বাবা মায়ের সামনে সে কোন মুখে দাঁড়াবে? মাহফুজকে তো সে নিজেই পছন্দ করেছে, কত গুণগান গেয়েছে বাবার কাছে মানুষটাকে নিয়ে। এখন হুট করেই সে কিভাবে বলবে মাহফুজের এই দ্বিমুখী তার কথা? জ্বরটা গত দুদিন ধরে দিলারাকে একদম বিছানায় ফেলে দিয়েছে। শরীর এতটাই দুর্বল যে রান্নাঘরে গিয়ে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। কিন্তু এ বাড়িতে অসুস্থ হওয়া মানুষ যেন এক অপরাধ। সকাল 9টা বাজে, অথচ এখনো কেউ ওঠেনি। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকলো মেজো ননদ শাপলা। হাতে এক গাদা ময়লা কাপড়। বিছানোর উপর কাপড়গুলো ছুঁড়ে ফেলে সে কর্কশ গলায় বলল, ভাবি, এই কাপড়গুলো ধুয়ে দেবেন, আমার কাল কোচিং আছে, এই ড্রেসটা ছাড়া হবে না। দিলারা দেশ হয়ে বলল, শাপলা, আমার খুব জ্বর, শরীরটা একদম চলছে না, তুমি কি পারো না আজ নিজেরটা ধুয়ে নিতে? শাপলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। ওরে বাবা, কত নখরা! আমার ভাই কি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য এনেছে? মা ঠিকই বলে, গরিবের বেটিদের নবাবই একটু বেশিই থাকে। কাপড়গুলো ধোয়া না হলে আজ ভাই আসুক, মজা বুঝবেন। দিলারা কিছু বলার আগেই শাপলা গটগট করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর শাশুড়ি রাবিয়া বেগমের চড়া
গলা শোনা গেল বারান্দা থেকে। তিনি ছোট মেয়ে পলাকে বলছেন, দেখলি তো সাপ পলা, বিয়ের 3 মাস যেতে না যেতেই মাগিটা কেমন বিছানা কাপড়ে পড়ে আছে। মাহফুজের কপালটাই মন্দ, একটা অলক্ষী ধরে এনেছে ঘরে। দিলারার চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ল। এই মানুষগুলো কি পাথর দিয়ে গড়া? অথচ মাহফুজ যখন 3 বছর আগে তার পিছু পিছু ঘুরত, তখন তো সে তাকে ফুলের মতো আগলে রাখত। সেই স্মৃতিগুলো এখন যেন তপ্ত বালির মতো ভিজছে। দুপুরে মাহফুজ অফিস থেকে লাঞ্চ করতে এলো। সাধারণত সে দিলারার ঘরে ঢোকে না, কিন্তু আজ ড্রয়িং রুমে বসে মায়ের সাথে ফিসফিস করে কী যেন আলোচনা করছিল। দিলারা অসুস্থ শরীরে দেওয়াল ধরে ধরে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। মাহফুজ তাকে দেখেও না দেখার ভান করলো। রাবিয়া বেগম ছেলের পাতে বড় মাছের টুকরো তুলে দিতে দিতে বললেন, মাহফুজ রে, এই বউ দিয়ে তোর সংসার হবে না। সারাদিন ঘরে শুয়ে থাকে, কোনো কাজ কাম নেই। আজ তো শাপলাকে যা তা শুনিয়ে দিয়েছে, তুই একটা ব্যবস্থা কর। মাহফুজ কাজ থামিয়ে দিল আর দিকে এক পলক তাকালো। তার চোখে কোনো মায়া নেই, বরং এক অদ্ভুত বিতৃষ্ণা। সে শীতল গলায় বলল, দিলারা, তোমাকে তো আগেই বলেছি আমার মা বোনদের সাথে মানিয়ে চলতে হবে। অসুস্থতা কি শুধু তোমার একারই হয়? নাটকপনা বন্ধ করে ঘরের কাজ মন দাও। দিলারা কান্না জড়িত কণ্ঠে বলল, মাহফুজ, তুমি কি একবারও আমার কপালে হাত দিয়ে দেখবে? আমার গায়ে 103 ডিগ্রি জ্বর, আমি কি এ বাড়িতে কেউ না? মাহফুজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, অতিরঞ্জিত করো না। রাতে ফেরার সময় তোমার জন্য কিছু ওষুধ নিয়ে আসবো, খেয়ে নিও। আর হ্যাঁ, আমার সাথে আজ যে ব্যবহার করেছো তার জন্য ক্ষমা চেয়ে নিও। তা না হলে রাতে আমার সাথে কথা বলার চেষ্টা করো না। মাহফুজ বেরিয়ে গেল। দিলারা ডাইনিং চেয়ারে বসে পড়ল। তার মনে হলো মাহফুজ যেন কোনো রবট হয়ে গেছে। তার কথা বলার ধরন, হাঁটা চলা সবই যেন পরিকল্পিত। বিকেলের দিকে বাড়িটা কিছুটা শান্ত হলো। শাশুড়ি পাশের বাসায় আড্ডা দিতে গেছেন, ননদের একজন পড়তে গেছে, আর বাকি 2জন ছাদে। 10 বছরের রাসেল নিচে ক্রিকেট খেলছে। দিলারা একটু সুস্থ বোধ করায় ঘরটা গোছাতে শুরু করলো। হঠাৎ তার চোখ গেল মাহফুজের ড্রয়ারের দিকে। মাহফুজ সাধারণত এই ড্রয়ারটা লক করে রাখে, কিন্তু আজ তাড়াহুড়ো করে যাওয়ায় সব চাবিটা এখানেই ফেলে গেছে। দিলারার মনে হলো কাল রাতের সেই ফোন আলাপের কোনো সূত্র কি এখানে পাওয়া যাবে। বুক ডিপ ডিপ করছিল তার। ভয়ের চেয়েও সত্য জানার তৃষ্ণা ছিল প্রবল। সে আলতো করে ড্রয়ারটা খুলল। ভেতরে কিছু ফাইল আর মাহফুজের পার্সোনাল ডায়েরি আর এক্সট্রা কিছু ফোন। এতগুলো ফোন এখানে কেন? ডায়েরিটা খুলতে দিলারার চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে কোনো প্রেমের কবিতা নেই, বরং আছে কিছু হিসাব। কিসের হিসাব? প্রতিটা পাতার উপরে অনেক অনেক টাকার হিসাব। সে প্রতিটি ফোনে পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখল সবগুলোই লক করা। লাস্ট একটা ফোন সোয়াইপ করতেই চট করে খুলে গেল। একটা লক করা নেই। সে আশা নিয়ে চেক করলো ফোনটা। মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজের চোখ পড়ল। মেসেজটা পড়তে পড়তে দিলারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মেসেজটা এমন, অনামিকা, তোমাকে দেওয়ার কথা আমি রাখছি। সমাজ আর পরিবারের চাপে বিয়েটা করতে হয়েছে ঠিকই, কিন্তু দিলারাকে আমি কখনো আমার জীবনে জায়গা দেব না। ওকে আমি বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করব, যাতে সে অতিষ্ঠ হয়ে নিজের চলে যায়। আমাদের মাঝখানে ও একটা অনাকাঙ্ক্ষিত বাধা মাত্র। দিলারার হাত থেকে সশব্দে ফোনটা পড়ে গেল। তার মানে মাহফুজের জীবনে অন্য কেউ আছে। সেই অনামিকার জন্যই কি মাহফুজ তাকে স্পর্শ করে না? কিন্তু 3 বছরের প্রেম কি তবে পুরোটাই অভিনয় ছিল? পায়ের শব্দ পেয়ে তড়িঘড়ি করে নিচে পড়ে থাকা ফোনটা তুলে ডয়ারে রেখে নক করে দিল। প্রশ্ন থেকেই যায়, এতগুলো ফোন কেন মাহফুজের ডয়ারে? এগুলো কার? সন্ধ্যায় মাহফুজ ফিরল, তবে একা নয়, সাথে তার অফিসের এক সহকর্মী রাবিয়া বেগম আর তার ননদরা মিলে যেন উৎসব শুরু করে দিল। দিলারাকে আদেশ দেওয়া হলো চা আর নাস্তা বানাতে। শরীর ভেঙে পড়লেও দিলারা কোনো প্রতিবাদ করলো না। সে শুধু দেখছিল এই মানুষগুলো কতটা নিপুণভাবে অভিনয় করতে পারে।
মাহফুজ ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছে। দিলারা যখন চাপ নিয়ে গেল, মাহফুজের সহকর্মী বললেন, ভাবি তো খুব সুন্দর। মাহফুজ, তুই তো খুব লাকি। মাহফুজ ম্লান হাসলো, সৌন্দর্য দিয়ে কি হয় ভাই, গুণটাই তো আসল। আমার মা আর বোনরা যেভাবে ঘর সামলায়, আজকের যুগের মেয়েরা তা পারে না। শাশুড়ি পাশ থেকে টিপ্পনি কাটলেন, ওরে বাবা, গুণের কথা আর বলিস না। আমাদের রাজকন্যা তো একটু অসুস্থ হলেই বিছানা নেয়। বাপের বাড়িতে তো আয়েশ করে বড় হয়েছে, এইখানে এসেই খাটতে কষ্ট হয়। অতিথির সামনে এমন অপমান দিলারা সহ্য করতে পারল না। সে চায়ের কাপ রেখে ঘরে চলে এলো। কিছুক্ষণ পর মাহফুজ ঘরে ঢুকলো। তার চোখে মুখে রাগ। তুমি গেস্টের সামনে অমন মুখ বার করে চলে এলে কেন? তোমার মা বাবা কি তোমায় ম্যানার্স শেখায়নি? দিলারা স্থির দৃষ্টিতে মাহফুজের দিকে তাকালো। তারপর আলমারি থেকে সেই ফোনটা বের করে তার সামনে ধরে বলল, অনামিকাকে মাহফুজ। আর এই সামাজিক মুখোশ বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? কি হলো বলো? মাহফুজের চেহারার রং এক নিমেষে বদলে গেল। তার সেই শান্ত রূপ মুহূর্তে উধাও হয়ে এক হিংস্র রূপ ধারণ করলো। সে দিলারার হাত শক্ত করে চেপে ধরলো। থাবা দিয়ে ফোনটা কেড়ে নিয়ে ড্রয়ারে রেখে দিল। চাপা হুঙ্কার দিয়ে বলল, তুমি আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার সাহস থেকে পেলে? শোনো দিলারা, বেশি বাড়াবাড়ি করলে তোমার ফল ভালো হবে না। এই বিয়েটা কেন হয়েছে সেটা তোমার না জানাই ভালো। শুধু এতটুকু মনে রেখো, এ বাড়িতে তুমি একটা আসবাবপত্র ছাড়া আর কিছুই নও। মাহফুজ জারা দিয়ে দিলারাকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা লক করে দিল। দিলারা দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরের শাশুড়ি আর ননদের গল্প গুজবের শব্দের কাছে তারা চিৎকার ম্লান হয়ে গেল। দেওয়ালে টাঙানো তাদের বিয়ের সুন্দর ছবিটার দিকে তাকিয়ে দিলারার মনে হলো, ওই ছবির হাসিটা ছিল একটা মস্ত বড় প্রতারণা। সে এক এমন জালে আটকা পড়েছে যে জালের সুতোগুলো বিষ দিয়ে তৈরি। অন্ধকার ঘরে একাকী বসে দিলারা ভাবছিল, মানুষের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। যে মাহফুজ তাকে পাওয়ার জন্য একদিন মোনাজাতে মসজিদে মানত করার কথা বলতো, আর সেই তাকে একটা আসবাবপত্রের মতো তুচ্ছ করে ঘরবন্দি করে রেখেছে। শরীরের জ্বরটা যেন এবার মনের ভেতর ছড়িয়ে পড়েছে। বিষাক্ত এই অন্দরমহলে দিলারা এখন এক বন্দি রাজকন্যা, যার পাহাড়দার স্বয়ং তার স্বামী। মাহফুজ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কেবল ড্রয়িং রুম থেকে শাশুড়ি আর ননদের খিলখিল হাসির শব্দ মাঝে মাঝে তীরের মতো দিলাবার কানে বিঁধছে। দরজার ওপাশে তালার শব্দটা দিলারার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। নিজের ঘরেই আজ সে পরবাসী। ঘণ্টা খানেক পর তালা খোলার শব্দ হলো। দরজা খুলে ঘরে ঢুকলো শিউলি। হাতে একটা পুরনো অ্যালুমিনিয়ামের থালা, তাতে সামান্য কিছু ভাত আর দুপুরে বেঁচে যাওয়া সেই গন্ধওয়ালা ইলিশ মাছের ঝোল। শিউলি থালাটা মেজের উপর অবহেলায় রেখে বলল, এই যে মহারানী, খাবার দিয়ে গেলাম। ভাইয়া বলেছে এখন থেকে আপনার খাবার দাবার এর কমই হবে। আর হ্যাঁ, কাল ভোরে উঠে কিন্তু নিস্তলার স্টোর রুম পরিষ্কার করতে হবে। ওটাই এখন থেকে আপনার আস্তানা। দিলারা শান্ত গলায় বলল, মাহফুজ কোথায়? ভাইয়া আম্মার ঘরে। আম্মার পা টিপে দিচ্ছে কেন? ভাইয়ার সোহাগ না পেলে কি পেটে ভাত নামবে না? চোখ মুখ খিসে বন্ধ করে ফেললো দিলারা। শিউলি মুখ বাঁকিয়ে চলে গেল। দিলারা খাবারের দিকে তাকালো। যে মেয়েটার বাবা প্রতিবেলা তাকে পাশে বসিয়ে সেরা মাছের টুকরোটা তুলে দিতেন, আজ তার সামনে পড়ে আছে উনসিস্টের মতো কিছু খাবার। সে আজ খাবে না। তার আত্মা অপমানে কুঁকড়ে যাচ্ছে, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। মাহফুজের ডয়ারে ওই অতগুলো ফোন কেন? আর অনামিকা আসলে কি? পরদিন ভোরে মাহফুজের ধমকানিতে দিলবার ঘুম ভাঙল। শরীরের তাপমাত্রা তখনও স্বাভাবিক হয়নি, কিন্তু মাহফুজের চোখে কোনো দয়া নেই। সে হিড়হিড় করে দিলারাকে ট্রেনে নিচতলার স্টোর রুমের সামনে নিয়ে গেল। ঘরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর ধুলোবাড়িতে ভরা। ভাঙা কিছু চেয়ার, পুরনো খবরের কাগজ আর মাকড়সার জালে ঘরটা এক ভুতুড়ে রূপ ধারণ করেছে। মাহফুজ কর্কশ গলায় বলল, আজকের মধ্যে এই ঘর পরিষ্কার করবে। তোমার কাপড় চোপড় আমি এখানে পাঠিয়ে দিচ্ছি।
ওপরে যেন তোমাকে আর না দেখি। আমার কোনো বন্ধুবান্ধব বা কলিগ এলে তুমি এই ঘরের বাইরে বের হবে না। দিলারা দেওয়ালে হাত দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, মাহফুজ একটা কথা বলবে, তুমি কি অনামিকাকে বিয়ে করেছো? তাই কি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? মাহফুজ এক মুহূর্ত থামলো, তার চল শক্ত হয়ে এলো। অনামিকাকে সেটা দিয়ে তোমার কাজ কি? শুধু মনে রেখো, তুমি এ বাড়িতে আসো কারণ তোমার বাবার সম্মানের ভয় আছে, আর আমি তোমাকে দেখেছি কারণ আমার একটা বিবাহিত পরিচয়ের দরকার ছিল। এর বেশি কিছু জানার আশা করলে নিজের বিপদ নিজে ডেকে আনবে। মাহফুজ চলে যাওয়ার পর দিলারা একাই ঘর পরিষ্কার করতে শুরু করলো। ধুলোর আস্তরণ সরাতে মেঝের এক কোণে আসে একটা ছোট ডায়েরির ছেঁড়া পাতা পেল। পাতাটা হলদে হয়ে গেছে, তাতে কাপা কাপা হাতে লেখা, আমি আর সহ্য করতে পারছি না। মাহফুজ মানুষ নয়, ও একটা শয়তান জানোয়ার একটা। আমার মতো অবস্থা যেন আর কোনো মেয়ের না হয়। হে পরম করুণাময় আল্লাহ, আমাকে শক্তি দিন। দরজা খোলার শব্দে দিলারা তড়িঘড়ি করে ডায়েরিটা রেখে দিল নিজের শাড়ির নিচে। রাবিয়া বেগম নিজের স্টোর রুমে এলেন, তার হাতে একটা তাসবিহ, মুখে ধর্মের কথা, কিন্তু চোখে মুখে শয়তানি বুদ্ধি। তিনি দিলারাকে দেখে একটা পৈশাচিক তৃপ্তি পেলেন। কি বৌমা, ঘর পছন্দ হয়েছে তো? আসলে কি জানো, বড় ঘরের মেয়ে তো, তাই একটু নির্জনে থাকা তোমার জন্য ভালো। আমার ছেলেটা বড় শান্ত, কিন্তু তোমার চালচলন দেখেও ইদানিং খুব খিটখিটে হয়ে গেছে। তুমি যত কম ওর সামনে আসবে ততই তোমার জন্য মঙ্গল। দিলারা ধীর স্বরে বলল, মা আপনারা কি সবাই মিলে কোনো নাটক করছেন? মাহফুজ কেন এমন করছে? আমার সঙ্গে আপনারা এমন কেন করছেন? রাবিয়া বেগম এগিয়ে এসে দিলারার চিবুক চেপে ধরলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, নাটক নয় রে মা, এটা বাস্তব। তুই তো রাজরানী হতে চেয়েছিলি, এখন এই রাজ্যের রানী হয়ে থাক। তবে সাবধান, বেশি বুদ্ধি খাটালে মাহফুজের রূপ আরও ভয়ঙ্কর হবে। আমার মেজো মেয়ে শাপলার হাত পুড়েছে তোর জন্য, সেই সত্যকে কড়াই গুন্ডাই দিতে হবে। তিনি বের হওয়ায় যাওয়ার সময় রাসেলের হাতে একটা বাটি পাঠিয়ে দিলেন। বাটিতে শুধু ডাল আর পোড়া ভাত। 10 বছরের ছেলেটা দিলারার সামনে এসে বাটিটা রেখেই একটা লাথি মারল বাটিতে। ডাল মেঝেতে ছড়িয়ে পড়ল। রাসেল বেঞ্চি কেটে বলল, ভাইয়া বলেছে তুমি নাকি ডাইনি। ডাইনিরা তো খাবার খায় না, মাটি খায়। তুমি মাটি খাও গিয়ে। রাত গভীর হলো। স্টোর রুমের ছোট জানালা দিয়ে চাঁদের আলো আসছে। দিলারা সারাদিন কিছু খায়নি, কিন্তু খিদে নেই। সে ভাবছে ওই ডায়েরির লেখাটার কথা। মাহফুজ ইঞ্জিনিয়ার, বড় কোম্পানির ম্যানেজার, তার সবটাই কি তবে মুখোশ? হঠাৎ নিচতলায় কারো পায়ের শব্দ পাওয়া গেল। কেউ একজন খুব সাবধানে এই স্টোররুমের দিকে আসছে। দিলারা ভয়ে দরজার আড়ালে লুকালো। দরজা খুলে ভিতরে ঢুকলো পলা, ছোট ননদ, তার হাতে একটা টিফিন ক্যারিয়ার আর এক বোতল পানি। পলা ভয়ে ভয়ে একদিক ওদিক তাকিয়ে বলল, ভাবি তাড়াতাড়ি খেয়ে নাও, আম্মা দেখলে আমার হাড় আস্ত রাখবে না। দিলারা অবাক হয়ে পলাকে জড়িয়ে ধরল। পলা তুমি এখানে? তুমিও কি আমাকে ঘৃণা করো না? পলার চোখে জল। না ভাবি, আমি জানি তুমি ভালো। এ বাড়িতে সবাই পাগল হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া আসলে যা করে সেটা জানলে তুমি ভয়ে মরে যাবে। দিলারা ব্যাকুল হয়ে জানতে চাইল কি করে ও ও ডয়ারে অতগুলো ফোন কেন? আর কাবেরীকে, সে কি তোমার ভাইয়ার প্রেমিকা ছিল? পলা নিচু স্বরে বলতে শুরু করলো, কাবেরী ভাইয়ার প্রেমিকা ছিল না ভাবি। কাবেরী ছিল এই বাড়ির আগের একজন। না, ওসব বলা যাবে না। ভাইয়া তোমাকে এ বাড়িতে আইনেছে শুধু একটা কারণে, ওর নামে একটা বড় কেস চলছে কর্মক্ষেত্রে। ও দেখিয়েছে ও খুব ফ্যামিলি ম্যান, সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, কিন্তু আসলে ও বিদেশে টাকা পাচারের একটা চক্রের সাথে জড়িত। ওই ফোনগুলো সব ওর ব্যবসার ফোন। দিলারার মাথায় যেন বাজ পড়ল। টাকা পাচার, অপরাধী। পলা এদিক সেদিকে তাকিয়ে আরও বলল, আর ওই কাবেরী, ও ছিল ভাইয়ার প্রথম স্ত্রী। 3 বছর আগে ও এভাবেই নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশকে বলা হয়েছিল ও কারো সাথে পালিয়ে গেছে, কিন্তু আমি জানি তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। আমি পলার কথা শেষ হওয়ার আগেই বাইরে মাহফুজের ভরাট গলার চিৎকার শোনা গেল, পলা কোথায় তুই?
পলা ভয়ে কাঁপতে কাঁপতে খাবার রেখে দৌড়ে বেরিয়ে গেল। দিলারা অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে কাঁপছে। তার মানে মাহফুজ শুধু নিষ্ঠুর নয়, সে একজন হতেও পারে। কাবেরীর কি হয়েছিল ও ডায়েরির লেখাটা কি? তবে কাবেরীরই শেষ আর্তনাদ ছিল মাহফুজের সেই অদ্ভুত হাসির কথা মনে পড়ল দিলারার। তুমি যা ভাবছো দিলারা, সত্য তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। দিলারা বুঝতে পারলো এ বাড়ি থেকে পালানোর সব পথ আসলেই বন্ধ। সে এখন মাহফুজের পরবর্তী শিকার, কিন্তু সে কি হার মেনে নেবে, নাকি এই অন্ধকার থেকেই খুঁজে নেবে বাঁচার কোনো পথ? ওরা যেভাবে চাইবে এখন থেকে সে সেভাবেই চলবে। সবার আগে তাকে বাঁচতে হবে। পলা গুম গুম ভান ধরে বলল, কি হয়েছে ভাইয়া, এভাবে এত রাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ওয়াশরুমেও কি যেতে পারবো না? তোর রুমেও তো ওয়াশরুম আছে, ওখানে যাসনি কেন? ও ওখানে তো বড় আপা গেছে। আজ বড় আপা আমার ঘরে না দেখো নি? পলা জোর করে শিউলিক নিজের ঘরে শুয়েছিল, বলেছিল ও ভীষণ ভয় পায় একা ঘুমাতে। পলার কথা মাহফুজ বিশ্বাস করল কি না দেখা বোঝা গেল না, তবে সে আর কথা বাড়ালো না। ও বলল, ঠিক আছে, যা ঘরে যা। পলা চলে গেল রুমে। যেতে যেতে দোয়া ইউনুস পড়তে লাগলো, ভালোভাবেই যেন ধরা না পড়ে। তার ভাইয়ার বউগুলো খুব ভালো হয়। কাবেরী ভাবির সময় সে ছোট ছিল, তখন তাকে যেভাবে মা বোন পরিচালনা করতো সে চলতো যেমন এখন রাসেল করে। সে একজন ভালো মানুষ হতে চায়, কারণ খারাপ মানুষেরা কখনোই ভালো থাকে না। পলা যেটুকু পারবে নতুন ভাবিকে সাহায্য করবেই। রুমে গিয়ে দেখলো শিউলি উঠেছে। চোখ কষলে জিজ্ঞেস করলো, কিরে কোথায় গেছিলি? চমকে উঠে বলা বলল, পানি পানি খেতে গেছিলাম। হো, আমি জানি তুই কোথায় গেছিলি। গোমা, কলিজা হাতে নিয়ে কোনো কিছু করিস না। দেখা গেলে কলিজায় থাকলো না। আপা, সে কোনো না কথা। তুই আমার বোন হস, তাই না চাই না তোর সঙ্গে বাজে কিছু হোক। আমরা সবাই পরিস্থিতির শিকার, আর পরের মেয়ের কথা চিন্তা করে নিজেদের জীবন খোয়াতে পারবো না বাপু। এতটাও মহৎ আমি নই। ঘুমা। বলা শুয়ে পড়ল। বুকটা কেমন ধুকপুক করছে। নতুন ভাবি খাবারটা খেতে পারলো তো নাকি তার ভাই তা ধরে ফেললো ভাবিকে? নিচতলার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে স্টোর রুমে কাটানো প্রথম রাতটা দিলারার কাছে ছিল বিভীষিকার মতো। মশার কামড় আর ধুলোর গন্ধে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। ভোরের আবছা আলোয় যখন সে উপরে উঠে এলো, শরীরের জ্বরটা তখনও ভেতরে ভেতরে টুসের আগুনের মতো জ্বলছে। কিন্তু ড্রয়িং পা রাখতেই অভ্যর্থনা জুটল শাশুড়ি রাবিয়া বেগমের বিষাক্ত পানে। সোফায় জাঁকিয়ে বসে তসবি গুনছিলেন রাবিয়া বেগম। দিলারাকে দেখে তসবি থামিয়ে বাঁকা হাসলেন তিনি। কর্কশ গলায় বললেন, ওহো মহারানী, ঘুম ভাঙল তবে? তা রাতে যে চোরের মতো আড়ালে আব ডালে গিলেছেন, কি ভেবেছিলেন আমি টের পাবো না? কথাটা তীরের মতো দিলারার বুকে বিঁধল। কাল রাতে পলা রান্না সেই সামান্য খাবারটুকুই কি এই মহিলার নজরে এড়ায়নি? সে নিজেকে সামলে নিয়ে খুব মৃদুস্বরে বলল, আমাকে চোরের মতো খেতে হবে কেন মা? নিজের বাড়িতে খাবার খাওয়া কি চুরি বলে? এ বাড়ির বউ আমি, আমার অধিকার আছে। নিজের বাড়ি। রাবেয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। চোখ মুখ কুঁচকে চিৎকার করে উঠলেন তিনি, শোনো কথা, দুদিন হলো এই বাড়িতে পা রেখেছ, এরই মধ্যে একে নিজের বাড়ি বানিয়ে ফেলেছ। তুই হলি ছোট লোকের বেটি, ছন্নছাড়া ঘরের মেয়ে। এটা আমার বাড়ি, আমার ছেলে মাহফুজের বাড়ি। এখানে তোর 1 ইঞ্চি জমিও নেই, মনে রাখিস। অধিকার দেখাচ্ছিস, অধিকার নেই তোর। দিলদারার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগলো। সে কাঁপা গলায় বলল, আমাকে যা খুশি বলবেন মা, কিন্তু আমার বাবা মাকে ছোট করে কথা বলবেন না। 100 বার বলবো, তোর বাপ কি আমার রাজত্ব লিখে দিছে? সাহস কত বড়, মুখের ওপর চোপা করে। এখনই যদি এই বাইকতে নিজের বাড়ি বলিস, তবে কয়েকদিন পর তো আমাকে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবি। ধান্দা তো ভালোই করেছিস বোয়ানদের বাচ্চা। আর একবার যদি মুখ ফুটে বলছিস এটা তোর নিজের বাড়ি, তবে থুতু মাটিতে ফেলে তোকে দিয়ে চাটাবো। এ বিভৎস আর
কুৎসিত। কথাগুলো শুনে দিলারার গা গুলিয়ে উঠল। মনে হলো পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি উল্টে বমি চলে আসবে। সে আর্তনাদ করে বলল, মা, সি, এই বৃষ্টি কথাগুলো বলতে আপনার মুখে একবারও বাঁধল না? না রে বাপু, বাদে না। বাদার মতো কিছু করেছিস তুই? বিয়ের সময় তোর বাপের বড় বড় কথা ছিল, যৌতুক দেবে, ফার্নিচার দেবে, 1 টাকাও কি দিছে? নবাবজাদি সেজে এসেছিস, এখন হাড় ভাঙা খাটুনি দিয়ে উসুল করাবো সব। তর্কে জেতা সম্ভব নয় জেনেও দিলারা নীরবে রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু সেখানে ঢুকে তবে তার চোখ ছানা বড় হয়ে গেল। এই যে কোনো রান্নাঘর নয়, ডাস্টবিন। গত 2 দিনের এঁটো থালা বাসন হাঁড়ি পাতিল সব স্তূপ করে রাখা হয়েছে। বাসি তরকারি আর পচা ভাতের এক তীব্র গন্ধ নাকে লাগতেই দিলারা দ্রুত ওড়না দিয়ে নাক চেপে ধরল। গন্ধটা এতটাই উটকো যেন মনে হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে সরাসরি পাকস্থলিতে গিয়ে কামড় দিচ্ছে। চারপাশে মাছি ভন ভন করছে। শিউলি আর শাপলা যে ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তা বুঝতে বাকি রইল না দিলারার। তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার আর হায়রানি করার এর চেয়ে মক্ষম অস্ত্র আর কি হতে পারে? কাল রাত থেকে পেটে এক দানা অন্ন পড়েনি, শুধু জল আর কয়েকটা শুকনো মুড়ি বিস্কুট খেয়ে শরীরটা চলছে। দিলারা দাঁতে দাঁত চেপে চোখের জল মুছল। কেউ নেই তার পাশে, না মাহফুজ, না তার পরিবার। দেওয়ালে পিঠ থেকে গেল মানুষ যেমন মরিয়া হয়ে যায়, দিলারাও তেমনই এক অদ্ভুত জেদ নিয়ে কাজে হাত দিল। নোংরা থালা বাসনগুলো একে একে পরিষ্কার করতে করতে সে ভাবল মাহফুজের সেই রহস্যময় ফোনের কথা। এই নোংরা আবর্জনার স্তূপ তো পরিষ্কার করা যাবে, কিন্তু মাহফুজের মনে যে অন্ধকার আর ষড়যন্ত্রের পাহাড় জমে আছে তা সে সরাবে কী করে? অসুস্থ শরীর নিয়ে যখন সে উনুস ধারে বসলো, তখন তার ভেতরে এক অন্যরকম সংকল্প দানা বাঁধছে। এ বাড়িটা যদি গোলক ধাঁধাই হয়, তবে তাকে এর সুতো ছিঁড়ে বেরোনোর রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। রান্নাঘরের সেই পাহাড় সম নোংরা পরিষ্কার করে যখন দিলারা ড্রয়িং রুমে এলো, শরীরটা তখন থরথর করে কাঁপছে। 1 গ্লাস জল খাওয়ার সুযোগটুকু মেলেনি। সোফায় বসে পানি চিবোচ্ছিলেন রাবিয়া বেগম। দিলারাকে দেখে হুকুমের সুরে বললেন, এই যে মহারানী, কাজটা শেষ, এখন জলদি করে স্কুলে যা, রাসেলকে নিয়ে আয়, ওর ছুটি হওয়ার সময় হয়ে গেছে। দিলারা অবাক হয়ে বলল, মা, মাহফুজ তো বলে ওর অফিস যাওয়ার সময় রাসেলকে নামিয়ে দেয় আর লাঞ্চের জন্য ফেরার সময় নিয়ে আসে। আজ হঠাৎ আমি? রাবিয়া বেগম পানের পিক ফেলে জোঙ্কার দিয়ে উঠলেন, মাহফুজ কি তোর বাপের চাকর? ওর অফিসে জরুরি মিটিং আছে। আর শিউলির শাপলা পড়তে বসেছে পোলাও। স্কুলে ঘরে বসে আয়েশ না করে জলদি যা। বেশি কথা বললে কপালে দুঃখ আছে। দিলারা আর কথা বাড়ালো না। রোদে পোড়া দুপুরে টলমল পায়ে রাস্তার দিকে হাঁটা ধরল সে। রাসেলের স্কুলটা পাড়ার শেষ মাথায় একটা নির্জন গলির ওপাশে, যার পথে শর্টকাট নেওয়ার জন্য সে একটা পুরনো ইটের পাঁচিল ঘেরা গলি দিয়ে ঢুকতে বাধ্য হলো। গলির ভেতরে ঢুকতে পরিবেশটা যেন হঠাৎ বদলে গেল। ঝকঝকে রোদের বদলে সেখানে এক গুমট অন্ধকার ছায়া। চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। হাঁটতে হাঁটতে দিলারার চোখে পড়ল রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটা ভাঙচোরা খুপড়ি ঘর। ঘরটা যেন কোনো এক অভিশপ্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জরাজীর্ণ ইটের দেওয়াল বেয়ে নেমেছে বিষাক্ত লতাগুল্ম। জানালাগুলো কালো গর্তের মতো হাঁ করে আছে। দেখে ইনডেড হাউস এর মতো লাগলো। কেমন গা ছমছমে ভাব। শরীর জুড়ে বয়ে গেল। ঘরের দরজাটা আধ খোলা। কৌতূহল আর এক অজানা আতঙ্কে দিলারার বুকটা কেঁপে উঠল। হঠাৎ বাতাসটা কেমন যেন ভারী হয়ে এলো। বাতাসের সাথে ভেসে আসছে এক উৎকো তামাতে গন্ধ, ঠিক যেন বাসি রক্ত আর পচা মাংসের গন্ধ। দিলারা স্থির থাকতে পারল না। সাবধানে
উকি দিল জানলা, সে কালো গর্ত দিয়ে ভেতরে দৃশ্য দেখে দিলারার শির দ্বারা দিয়ে হিংস্রোত বয়ে গেল। ঘরে মেঝে জুড়ে ছড়ানো ছিটানো অজস্র লালচে ছোপ, যা শুকিয়ে কালচে হয়ে গেছে। এক কোণে পড়ে আছে মানুষের পাঁজরের মতো দেখতে কিছু হাড়ের খাঁচা আর খুলি। সেগুলো কি মানুষের না পশুর তা বোঝার ক্ষমতা হারালো সে। দেওয়ালে লেগে আছে নখের আঁচড়ের দাগ, যেন কেউ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দেওয়াল খামচে ধরেছিল। আবছা আলোয় মনে হলো ছাদ থেকে ঝুলছে কিছু একটা, যা দেখতে অবিকল মানুষের চুলের জটলা মতো। ভয়ে দিলারা চিৎকার দিতেও সক্ষম হলো না। কথা আটকে গেল গলায়। সে টলটলে পায়ে দৌড়ে গেল সামনের দিকে। এদিকে আর জীবনে সে আসবে না। দৌড়ে গিয়ে স্কুলের সামনে দাঁড়াতে স্কুলের ঘন্টা বাজলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে রাসেলের ক্লাসের দিকে দৌড়ে গেল। রাসেল ভাইয়ের বউকে দেখে বিরক্ত হলেও তেমন কিছু বলল না। সে নিজের শর্টকাট রাস্তার পথই বেছে নিল। দিলারা বলল, রাসেল ওই পথ ধরে যাই, চলো। আপনার কাছে টাকা আছে? আমি আমার বন্ধুদের সামনে হেঁটে আসতে পারবো না, পরে ওরা ক্লাসে আমাকে লজ্জা দেবে। আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই। আমার কেমন ভয় ভয় করছিল ওই রাস্তা দিয়ে আসার সময়। রাসেল ঠোঁট উল্টে বলল, এত বড় হয়ে ভয় পান? লজ্জা করে না আপনার ভাবি? আর ডাইনিরা ডাইনিদের দেখতে ভয় পায় না। চলেন রাসেল, তোমার কাছে টাকা থাকলে চলো, গাড়ি দিয়ে যাব। আমি ছোট হয়ে আপনার ভাড়া সহ দেব। আপনি কেমন মানুষ? হ্যাঁ। দিলারার মনে হলো এর থেকে অপমান আর কিছু নেই। ইচ্ছে করে টেনে একটা চর বসিয়ে দিতে। কি পরিমাণ দাম্পটে স্বভাব এইটুকু বাচ্চার! সে রাসেলের হাত ধরে হাঁটতে লাগলো। রাসেল হাত মুচড়ে ছাড়িয়ে নিল, বলল, নোংরা হাতে আমাকে ছোঁবে না ডাইনি তুমি। দিলারা আর সহ্য করতে পারলো না, বলল, একটা সরে সব দাঁত ফেলে দেব। এতটুকু পুস্কু ছেলে হয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছো? ছোট বলে অনেক সহ্য করেছি, আর না, নেক্সট টাইম আমার সঙ্গে এভাবে কথা বলবে না। রাসেল শব্দ করে কান্না করতে লাগলো। দিলারা রাসেলের হাত চেপে ধরে হাঁটতে লাগলো। কান্না করছে, করুক, এতটুকু বয়সে এত বাজে ব্যবহার কেন হবে? রাসেলের কান্না থেমেছে। ও দিলারার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে হাঁটতে লাগলো। রাসেলকে নিয়ে ফেরার সময় সেই কোপড়ি ঘরটার সামনে আসতেই দিলারা থমকে দাঁড়ালো। রাসেল দুলকি চালে হাঁটছে, কিন্তু দিলারার পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা অস্ফুট শব্দ ভেসে এলো, খসখস চটাস, ঠিক যেন কেউ হাড় চিবোচ্ছে বা বাড়ি কিছু টেনে নিয়ে যাচ্ছে। রাসেল বিরক্ত হয়ে বলল, কি হলো ভাবি, দাঁড়িয়ে আছো কেন? চলো, রোদ লাগছে। দিলারা কাঁপতে কাঁপতে রাসেলের হাত শক্ত করে ধরল। তার মনে হলো খুপড়ি ঘরে জানলার ওপার থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে লক্ষ্য করছে। সে আর এক মুহূর্ত দেরি করলো না, প্রায় দৌড়ে রাসেলকে নিয়ে ওখান থেকে চলে এলো। বাড়ির গেটের সামনে এসে যেন একটু দম ছাড়লো। বাসায় ঢোকার পর রাবিয়া বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু দিলারা তা শোনার অবস্থায় নেই। তার চোখের সামনে কেবল ভাসছে সেই রক্তাক্ত মেঝে আর হাড়ের স্তূপ। পেটের ভেতর থেকে একটা প্রবল মোচড় দিয়ে উঠল। সহ্য করতে না পেরে সে সোজা বাথরুমের দিকে ছুটল। ভয়াবহ সেই স্মৃতির চাপে আর দুর্গন্ধে তার শরীর সায় দিল না। সে হড়বড়িয়ে বমি করতে শুরু করলো। পচা ভাতের গন্ধ আর সেই খুবড়ি ঘরের রক্তের গন্ধ মিলেমিশে তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। বাথরুমের দরজায় হেলান দিয়ে সে মেঝেতে বসে পড়ল। তার মনে হতে লাগলো মাহফুজ আর তার পরিবারের এই নিষ্ঠুরতার আড়ালে লুকিয়ে আছে আরও ভয়াবহ কোনো সত্য, যা কেবল ওই খবরি ঘরের মতোই অন্ধকারে দানা বাঁধছে। বাইরে থেকে তখন শাশুড়ির কাছে রাসেলের তার নাম বিচার দেওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু দিলারার কানে কেবল বাজছে সেই হাড় চিবোনোর শব্দ, খসখস খসখস। নিশ্চয়ই বুনো শিয়াল বা কোনো নেড়ে কুকুর কিছু খাচ্ছিল। দিলারা শুধুই অনেক ভাবছে। জায়গাটা জঙ্গলে ঘেরা, সেখানে শিয়াল কুকুরের বাস হবে এটা অজানা কিছু নয়।
দিলারা নিজেকে শান্ত করার চেষ্টায় বিছানার শরীর এড়িয়ে দিল। তখনই শাশুড়ির তীব্র কণ্ঠের ডাক তার কর্ণকুহর হলো। বাথরুমের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর নিঃসার হয়ে পড়েছিল দিলারা। বমির তীব্রতায় তার শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে গেছে। গলার ভেতরটা জ্বলে অ্যাসিডের মতো, আর চোখের সামনে এখনো নাচছে সেই খবরি ঘরের বীভৎস দৃশ্য। পচা মাংস আর বাসি রঙের সেই তামাতে গন্ধটা তার নাকে এমনভাবে সেটে গেছে যে মনে হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সেটা ফুসফুসে ঘর বাঁধেছে। কিন্তু শান্তি পাওয়ার জো নেই। বাইরে তখন প্রলয় শুরু হয়ে গেছে। রাসেলের গণক বিদারী চিৎকার আর রাবিয়া বেগমের কর্কশ গালিগালাজে বাড়ি দেওয়ারগুলো যেন থরথর করে কাঁপছে। রাবিয়া বেগম বাথরুমের দরজায় সজরের হাত দিয়ে থাবা মারতে মারতে চিৎকার করছেন, বের হ বলছি, হারামি ছোট লোকের বেটি, আমার কলিজার টুকরোটাকে তুই মারার ভয় দেখাস, বের হ, আজ তোর একদিন কি আমার একদিন, নবাবজাদি আসছে শাসন করতে। দিলারা টলতে টলতে দরজা খুলল। তার মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে, চোখের নিচে কালি। সে মুখ খোলার আগে রাবিয়া বেগম তার চুল মুঠো করে ধরলেন। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই রাবিয়া বেগম চিল শুকনের মতো ঝাঁপিয়ে পড়লেন, খামচে ধরলেন তার হাতটা, ফুঁসে উঠলে বললেন, চুপ করে আছিস কেন? মুখে বিষ নাই এখন? আমার ছেলে আসুক আজ। তোকে যদি এ বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের না করিয়েছি তো আমার নামও রাবিয়া না। দিলারার মাথার এক গোছা চুল মুঠো করে ধরে হ্যাকসা টান দিয়ে তাকে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলেন। দিলারা টু শব্দটুকুও করল না। জড়বস্তর মতো আলো থালুক পা ফেলছিল সে। চুপ করে আসিস কেন? স্কুলে যাওয়ার সময় তো বড় বড় বলি ফুটিয়েছিলি মুখে। আমার আদরের ছেলেকে তুই চর মারার হুমকি দিস। ওর হাত নাকি তুই চিবিয়ে খাবি? ওরে মাহফুজ আসুক আজ, তোকে কুত্তাকে দিয়ে খাওয়াবো। দিলারা অসহায়ের মতো চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে দেওয়ালে পিঠ ঠেকালো। তার মাথায় তখন রাসেলের বিচার নয়, কেবলই সেই খবরি ভরের হার আর খুলিগুলো ঘুরছিল। সে ঘর লাগা মানুষের মতো ফিসফিস করে বলল, মা, ওই গলির ভেতরের ঘরটাতে কি আছে? ওটা না আপনার ছেলের জমি শুনেছিলাম। আমি ওখানে মানুষের খুনলি দেখেছি, অনেক রক্ত দেখেছি মা। ওটা কিসের ঘর? দিলারার কথা শেষ হতেই রাবিয়া বেগমের হাতের তসবিটা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের জন্য তার চোখের মণি দুটো কুঁচকে ছোট হয়ে এলো, মুখে একটা কালচে ছায়া খেলে গেল। কিন্তু পরক্ষণে তিনি আরও দ্বিগুণ তেজে চেঁচিয়ে উঠলেন, কি দেখছিস না দেখছিস তাতে তোর কি? দিন দুপুরে ভূত দেখিস? পাগল হয়েছিস নাকি? খবরদার ওই ঘরে নাম, আর একবারও মুখে নিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ছোট লোকের বেটি, মাথা খারাপের অভিনয় করে পার পাবি না। সন্ধ্যায় মাহফুজ যখন অফিস থেকে ফিরল, বাড়ির আবহাওয়া তখন থমথমে। রাসেল ভাই আসছে শুনে সোফায় শুয়ে নাক মুফুলি কান্না শুরু করছে, আর শিউলির শাপলা যেন বারুদ নিয়ে তৈরি হয়ে আছে। মাহফুজ ব্যাগটা রেখে রাসেলের কাছে গেল। মা আর বোনদের কাছ থেকে রং চড়ানো সব নালিশ শুনে তার চল শক্ত হয়ে এলো। মাহফুজ আজ যেন এক অন্য মানুষ। তার চোখে সেই চেনা বিরক্তি নয়, বরং এক ধরনের আদিম হিংস্রতা খেলা করছে। সে গটগট করে নিচতলায় সেই অন্ধকার স্টোর রুমের দিকে এগিয়ে গেল। দিলারা সেখানে এক কোণে অন্ধকারে গুটিসুটি মেরে বসেছিল। মাহফুজ ভেতরে ঢুকেই লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। কোনো ভূমিকা ছাড়াই সে দিলারার গলার কাছে কামিজের কলার চেপে ধরল, হিড়হিড় করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, দিলারা, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যেও না। রাসেল ছোট মানুষ, ওকে ধমক দিয়ে কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও? আর আম্মা বলছে তুমি নাকি আজে বাজে স্বপ্ন দেখছো। কি দেখেছো তুমি ওই পুরনো ঘরে? বলো। দিলারা যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, আমি স্বপ্ন দেখিনি মাহফুজ, আমি নিজের চোখে রক্ত আর মানুষের পাঁজরের হাড় দেখেছি। তুমি কি ওই ঘরে কাউকে কাউকে কি মেরে ফেলেছো মাহফুজ? কাবেরী কি ওখানে? কথাটা শেষ হওয়ার আগেই মাহফুজ দিলারার গালে সজোরে একটা চর বসিয়ে দিল। চরের তীব্রতায় দিলারা ছিটকে গিয়ে ভাঙা স্টিলের আলমারির কোণে গিয়ে পড়ল। আলমারি দাঁড়ালো, কোণাটা তার কপালে গেঁথে
গিয়ে চামড়া ছিঁড়ে রক্ত ছুটল। মাহফুজ থামল না। সে নিচু হয়ে দিলারার চুলের মুঠি ধরে কানের কাছে মুখ নিয়ে বরফ শীতল গলায় বলল, অতিরিক্ত কৌতূহল মানুষের আয়ু কমিয়ে দেয় দিলারা। কাবেরীও বড্ড কৌতূহলী ছিল, জানো তো, বড্ড বেশি প্রশ্ন করত। ওর শেষটা কি তো খুব একটা সুখের হয়নি। তুমি কি চাও আজ রাতেই তোমাকে ওই খুপড়ি ঘরে পাঠিয়ে দিই? ওখানে যারা যায় তারা আর কথা বলা তো দূর, ফেরত আসতে পারে না প্রাণ নিয়ে। দিলারার রক্ত হিম হয়ে গেল। মাহফুজ এই প্রথম নিজ মুখে কাবেরীর কথা স্বীকার করলো। তার মানে পলা যা বলেছিল তা ধ্রুব সত্য। মাহফুজ শুধু একজন নিষ্ঠুর স্বামী নয়, সে একজন পেশাদার অপরাধী যার হাতে রক্তের দাগ লেগে আছে। মাহফুজের সেই অদ্ভুত শয়তানি হাসি দেখে দিলারার মনে হলো এই মানুষটার ভেতরে কোনো আত্মা নেই। দিলারা প্রথম বারের মতো একদলা থুতু ছিটিয়ে দিল, থু করে। মাহফুজের মুখে লাগলো সেই থুতু। মাহফুজের হাত তুলতে গেলে দিলারা সর্বস্ব শক্তি দিয়ে তার হাত আটকে ফেললো। সিবে সিবে মাহফুজের চোখে চোখ রেখে বলল, কাপুরুষের মতো গায়ে হাত তুলছিস কেন? বিয়ের আগে তো কত মধু কথা বের হতো তোর মুখ থেকে। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না, এখনই তোর লাগবে আরও কত রসের কথা তোর। বিয়ের 3 মাসও স্ত্রীর ঘরে যে পুরুষ আসে না, তার পুরুষত্বেই যে সমস্যা তা কি আমি জানি না। কাপুরুষটা শোন, পারলে আমাকে ডিভোর্স দে, আমি এখান থেকে লাথি দিয়ে চলে যাব। তোর এই বিয়ের কপালে আমি লাথি মারি। আরও একটা সোয়ার পড়ল দিলারার গালে। মনে হলো গালটা ছিঁড়ে যাবে। সে আগে চেয়েছিল এর একটা বিহিত করে সে এখান থেকে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে সময় নেই, এখান থেকে পালাতে হবে আগে, তারপর এই জানোয়ারের ব্যবস্থা সে করবে। মাহফুজ ওর মুখের থুতু মুছে দিলারার গলায় ওড়না পেঁচিয়ে ধরে বলল, আমি কাপুরুষ, আমার পুরুষত্বের সমস্যা। ওই বালের তেজ আমাকে দেখাবি না। আমি এসব তেজ বহুত দেখেছি। বাঁচতে চাইলে চুপচাপ থাকবি। আর ডিভোর্স তোকে দেব না। তোর ডিভোর্স দেওয়া লাগবো না কাপুরুষ কোথাকার। এখান থেকে যাইতে দে, আমি চলে যাব। এই কাকে তুই তুকারি করিস? হ্যাঁ, মরণ ডেকেছে তোরে। এক পা এ বাড়ির বাইরে ফেললে তোর জীবনের ইতি আমি নিজ হাতে টেনে দেব। আমি তোর ঘর করব না, বেঈমান পিশাচ একটা। মাহফুজ হাঁটু মুড়ে বসে দিলারার থুতনি চেপে ধরে বাঁকা এসে বলল, এই ডাকগুলা আসলে আমার অতি প্রিয়। এগুলো ডাকলে আমি আবার মাইন্ড করি না। থুতনি ছুঁড়ে ফেলার মতো করে ফেলে উঠে দাঁড়ালো মাহফুজ। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বাইরে থেকে করাত করে তালা ঝুলিয়ে দিল। দিলারার অন্ধকারে মেঝের ওপর লুটিয়ে পড়ে নিজের কপাল চেপে ধরল। ফুটা রক্ত মেঝেতে পড়ছে। তার বাবা যদি জানতেন তার অতি আদরের রাজকন্যা আজ এই কসাইয়ের খপ্পরে পড়েছে, তবে হয়তো তিনি হার্ট অ্যাটাক করতেন। দিলারা ভাবল, ডিভোর্সের ভয় আর লোক লজ্জার চেয়ে জীবন বাঁচানো এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে বেরোবে কি করে? এই বাড়িটা তো একটা অবেদ্য দুর্গ। রাত তখন আনুমানিক 2টো। সারা বাড়ি এক নিঝুম নিস্তব্ধতায় ডুবে আছে। কেবল মাঝে মাঝে ঘড়ির ঠিক ঠিক শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ দিলবার চন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। সে শুনতে পেল নিচতলার উঠোনে খুব সাবধানে বাড়ি কোনো বস্তু টেনে নিয়ে যাওয়ার ঘস ঘস শব্দ। স্টোর রুমের জানলার শিকগুলো অনেক পুরনো আর জং ধরা। দিলারা শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা শিক নাড়াতে শুরু করলো। আলোকিতভাবে একটা শিক আগলা হয়ে এলো। সে সাবধানে শিকটা সরিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালো। চাঁদের আবছা আলোয় উঠানের এক কোণে সে যা দেখলো তাতে তার চিৎকার বের হতে গিয়েও গলায় আটকে গেল। মাহফুজ আর তার সাথে আরও 2জন পরিচিত লোক একটা বড় কালো প্লাস্টিকের বস্তা ধরাধরি করে পেছনের গেট দিয়ে বেরোচ্ছে। বস্তাটা থেকে ঘন কালচে কিছু একটা শুয়ে পড়ছে। তার চাঁদের আলোয় ওটা শিকশিক করছে। ওটা তাজা রক্ত ছাড়া আর কিছুই নয়। তারা সেই শর্টকাট গলিটার দিকে যাচ্ছে যেখানে ওই অভিশপ্ত খুবরি ঘরটা রয়েছে। দিলাবার মনে হলো সে আর বাঁচবে না। এই বস্তার ভেতরে নিশ্চয়ই কোনো মানুষ লাশ আছে। কাবেরীর মতো আরও কত মানুষকে এরা ওভাবে ওই ঘরে শেষ করে দিয়েছে। ঠিক তখনই তার
মনে হলো অন্ধকার রুমের ভেতরে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। সে চকচকে পিছনে ফিরল। অন্ধকারে দেওয়ালে এক কোণে পোলা আবছা অবয়ব দেখা যাচ্ছে। মেয়েটা কখনো ভেতরে ঢুকেছে দিলারা টেরই পায়নি। পোলা কাঁপতে কাঁপতে দিলারার হাতটা ধরল। পলার হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, ভাবি তুমি কি দেখলে ভাইয়ারা আজ আবার মাল সরাতে গেছে? তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না ভাবি, কারণ ওই খুবরি ঘরের ভেতরে যারা গেছে তারা কেউ জীবিত ফিরে আসেনি। তুমি পালানোর চেষ্টা করলে ওরা তোমাকেও ওভাবে বস্তায় ভরবে। দিলারা পলার হাত চেপে ধরে আর্তনাদ করে উঠল, পলা, কাবেরী কি এখনো বেঁচে আছে নাকি ওই হাড়গুলো ওর? আমাকে সত্যি করে বলো পলা, তুমি কি আমাকে বাঁচাবে না? তুমি কি চাও আমারও এই অবস্থা হোক? পলা উত্তর দিল না, শুধু বড় বড় চোখ করে জানলার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখে এক অবর্ণীয় আতঙ্ক। ঠিক তখনই সেই অন্ধকার থেকে আবারও যেন ভেসে এলো সেই ভয়ঙ্কর শব্দ, বুনো শিয়াল খেকোর ডাক। আর যেন ভেসে এলো কিছু চিবোনোর শব্দ, খসখস খসখস টটাস শব্দ। এবার আরও দূরের খুপুরি ঘর থেকে নয়, মনে হচ্ছে খোদ দিলারার জানলার একদম নিচে থেকেই আসছে কোনো এক হিংস্র বন্যপ্রাণী, যেন সেখানে দাঁড়িয়ে তৃপ্তির সাথে হাড় চিবোচ্ছে। দিলারা সাহস করে জানালার নিচে তাকাতেই দেখলো এক জোড়া জলজলে লাল চোখ অন্ধকারের ভেতর থেকে তাকে দেখছে। সে একটা কুৎসিত আকৃতির অবয়ব, যা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। দিলেরা চিৎকার দিতে চাইল, কিন্তু পলা বাজ পাখির মতো তার মুখ চেপে ধরল। চুপ করো ভাবি, ওটা ভাইয়ার পোষা কালপুরুষ, ও টের পেলে আমাদের কাউকে আস্ত রাখবে না। দিলারা জানলার গ্রিল ধরে ধপাস করে পড়ে গেল। এ বাড়িটা কেবল বিষাক্ত অন্ধমহল নয়, এটা একটা জীবন্ত নরক, যে নরকের রাজা মাহফুজ আর পাহারাদার এক বিভৎস মাংসাশী ছায়া। দিলারা বুঝতে পারল সকাল হওয়া পর্যন্ত সে আদৌ জীবিত থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। নিথর অন্ধকারের রুমে দিলারা আর পলা যেন পাথরের মূর্তির মতো জমে গেছে। জানলার নিচে সেই লাল চোখের অধিকারীর হাড় চিবোনোর শব্দটা ক্রমে আরও স্পষ্ট হচ্ছে। খসখস মটমট মনে হচ্ছে কোনো হাড়ের সন্ধিগুলো আলাদা করে চিবিয়ে মজ্জা বের করে নিচ্ছে কেউ। পলার হাতের তালু দিলারার মুখের অপর তখনও শক্ত করে চেপে ধরা। পলার সারা শরীর থরথর করে কাঁপছে, আর তার হিমশীতল গাম দিলারার গালে লেপ্টে যাচ্ছে। দিলারার মনে হলো জানালার ওপারে যে বিভীষিকা দাঁড়িয়ে আছে তার চেয়েও বড় বিভীষিকা এই ঘরের ভেতরে। স্বয়ং মাহফুজ। পোলা মুখ থেকে হাত সরাতে দিলারা কোনো মতে নিঃশ্বাস নিয়ে অস্ফুট স্বরে বলল, পলা, ওটা কি? ওই কুৎসিত পানিটা কি মানুষ নাকি জানোয়ার? পোলা অন্ধকারের দিকে তাকিয়েই বিড়বিড় করে বলল, ওটা ভাইয়ার পালিত শয়তান। ভাইয়া ওকে কালপুরুষ বলে ডাকে। ওর কাজ হলো ভাইয়ার সব পাপের প্রমাণ গিলে ফেলা। ওই খুবরি ঘরে ভাইয়া যাদের পাঠায় তাদের অবশিষ্টাংশ এই কালপুরুষের পেটে যায়। তুমি আজ যা দেখেছো ভাবি, তা দেখার পর এই বাড়িতে তোমার শান্তির নিঃশ্বাস নেওয়াও এখন অপরাধ। দিলারার মস্তিষ্কে যেন আগুনের হলকা বয়ে গেল। মাহফুজ শুধু নয়, সে এক নরপিশাচ। সে তার কৃতকর্মের প্রমাণ লোপাট করতে এক বিভৎস মাংসাশী ছায়াকে পুষছে তার মনে। ওই বস্তায় থাকা মানুষটার পরিণতি এখন ওই লাল চোখের কাপুরুষের মুখে। দিলারা নিজের কপালে হাত দিল। কাল শীতে পড়া জায়গাটা থেকে তখনও চটচটে রক্ত বেরোচ্ছে। মাহফুজের সেই পৈশাচিক হাসিটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। রাত প্রায় 3টে। জানলার নিচে সেই শব্দটা এক সময় থেমে গেল। কালপুরুষ যেন অন্ধকারের সাথে মিশে গেল কোথাও। পোলাও নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে শুধু বলে গেছে, সকাল হওয়ার আগেই চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করো ভাবি, নইলে ভাইয়ের সন্দেহ করলে রক্ষে নেই। কিন্তু ঘুম কি আর দিলারার চোখে আসে? সে জানালার সেই আগলা সিটকা ধরে টান দিতেই সেটা খুলে গেল। তার মনে হলো এটাই পালানোর একমাত্র পথ। কিন্তু জানালার নিচে যদি ওই লাল চোখের পানিটা পেতে থাকে, সে সাহস করে জানলার বাইরে হাত বাড়ালে
নিচে ঘাসের ওপার আবছা আলোয় সে একটা চকচকে বস্তু দেখতে পেল। ওটা কি? মাহফুজের সেই হারিয়ে যাওয়া ফোনগুলোর একটা। দিলারা অনেক কসরত করে জানলার ফাঁক দিয়ে হাত গুলিয়ে নিচ থেকে বস্তুটা কুড়িয়ে আনলো। হ্যাঁ, ওটা একটা স্মার্টফোন। স্ক্রিনটা ফাটা, কিন্তু ব্যাটারি তখনও 5% চার্জ দেখাচ্ছে। ফোনটা আলোগ করার চেষ্টা করতে দেখলো কোনো পাসওয়ার্ড নেই। হয়তো মাহফুজ বা তার সহযোগীরা তাড়াহুড়ো করে বস্তা সরানোর সময় এটা ফেলে গেছে। গ্যালারিতে ঢুকতেই দিলারার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সেখানে অজস্র ছবি আর ভিডিও, এক একটা ভিডিও যেন মৃত্যুর মহড়া। একটা ভিডিওতে দেখা যাচ্ছে মাহফুজ একটা চেয়ারে হাত পা বাঁধা এক যুবতীকে চাবুক মারছে। মেয়েটার মুখটা চেনা চেনা। হ্যাঁ, এটাই কাবেরী, মাহফুজের প্রথম স্ত্রী। কাবের চিৎকার করে বলছে, মাহফুজ, আমি কাউকে বলবো না তোমার ওই গোপন ব্যবসার কথা। প্লিজ আমাকে ছেড়ে দাও। মাহফুজ অট্টহাসি দিয়ে বলছে, মৃত মানুষ কখনো কথা বলে না কাবেরী, তুমি বড্ড বেশি জেনে ফেলেছো। ভিডিওটা সেখানেই শেষ। দিলারা কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনটা বন্ধ করে দিল। তার মানে মাহফুজ শুধু কালো টাকা পাচারকারী নয়, সে মানুষের অগ্ন পাচারের এক বিশাল সিন্ডিকেটের সাথে জড়িত। ওই খবরি ঘরটা আসলে তাদের এক অস্থায়ী কসাইখানা, যেখানে মানুষের প্রাণ চলে যায় যন্ত্রের মতো, আর প্রমাণ লোপাট করে ওই কালপুরুষ মানুষ খেকো। ভোরের আলো ফোটার আগেই মাহফুজ ফিরে এলো। স্টোর রুমের দরজার তালা খোলার শব্দে দিলার দ্রুত ফোনটা তার শাড়ির ভাঁজে লুকিয়ে ঘুমানোর ভান করলো। মাহফুজ ঘরে ঢুকে তার পাশে এসে দাঁড়ালো। দিলারা টের পেল মাহফুজের গায়ের সেই উটকো তামাতে গন্ধ, সেই বাসি রক্তের গন্ধ। মাহফুজ নিচু হয়ে দিলারার চুলের হাত দিল। তার আঙ্গুলের ছোঁয়া দিলারার গায়ে যেন জ্বলন্ত কয়লার মতো লাগলো। মাহফুজ শান্ত গলায় বলল, জেগে আছো জানি, নাটক করো না। আজ তোমার বাবা ফোন করবে, যা যা শেখানো আছে ঠিক তাই বলবে। বলবে তুমি খুব সুখে আছো, আমি তোমাকে রানীর মতো রেখেছি। যদি ভুল করেও কোনো উল্টা কথা বলো, তবে তোমার বাবার লাশ ওই খুবরি ঘরের থেকে উদ্ধার হবে, মনে থাকবে। দিলারা কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে পড়ে রইল। মাহফুজ ঘর থেকে বেরিয়ে যেতেই দিলারা উঠে বসলো। তার চোখে এখন আর জল নেই, আছে এক জমাটবদ্ধ প্রতিজ্ঞা। এই জানুয়ারির শেষ দেখে তবে সে ছাড়বে। রান্নাঘরে সকালে নাস্তা বানাতে গিয়ে দিলারা দেখলো শিউলি আর শাপলা সোফায় বসে হাসাহাসি করছে। রাবিয়া বেগম পান চিবোতে চিবোতে বললেন, কী রে অলক্ষী, রাতের সোহাগ কেমন পাড়ি পেলি? মাহফুজের হাতের ছোঁয়া পেয়ে কপালটা তো বেশ লাল হয়ে গেছে দেখছি। শিউলি হেসে কুটিপাটি হয়ে বলল, ও তো সোহাগ বোঝে না, ও বোঝে শুধু মার। ভাইয়া তো বা কাল রাতে ওর কপাল ছিঁড়ে দিছে, তাও নাকি ওর তেজ কমে না। দিলারা কোনো কথা বলল না। সে জানে এ বাড়িটা আসলে একটা মাইনফিল্ড, এক পা ভুল ফেললেই বিস্ফোরণ ঘটবে। সে নিঃশব্দে চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলো। চা দেওয়ার সময় মাহফুজের অফিসের সেই ফোনটা থেকে হঠাৎ একটা মেসেজ টন বেজে উঠল। দিলারার শাড়ির ভাঁজে থাকা ফোনটা ভাইব্রেট করছে। মাহফুজ সোফায় বসে ল্যাপটপ দেখছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দিলারার দিকে তাকালো, কোনা চোখে তাকিয়ে বলল, কিসের শব্দ হলো? দিলারার বুক ধড়ফড় করতে লাগলো। সে শান্ত থাকার চেষ্টা করে বলল, বাইরে কোনো পাখির ডাক হয়তো। কেন, তুমি কি কিছু শুনেছো? মাহফুজ উঠে দাঁড়ালো। সে দিলারার একদম কাছে এসে দাঁড়ালো। তার নাক দিয়ে লম্বা একটা শ্বাস নিল। শ্বাস টেনে বলল, তোমার গা থেকে কিসের যেন একটা গন্ধ আসছে, ঠিক যেন ওই ফোনের ব্যাটারির পোড়া গন্ধ। তুমি কি ড্রয়ারের চাবি পেয়েছো? দিলার এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু সে জানে এখন হার মানলে মৃত্যু নিশ্চিত। সে হাসার চেষ্টা করে বলল, ড্রয়ারের চাবি দিয়ে আমি কি করব মাহফুজ? তুমি তো আমাকে শিষ্ট রুমে বন্দি করে রেখেছো, সেখানে ধুলো ছাড়া আর কিসেও নেই, এর জন্য গা থেকে উটকো গন্ধ আসছে। আমি ভালোভাবে গোসল করব আর গন্ধ আসবে না। সকাল 10টা নাগাদ মাহফুজ অফিসে চলে গেল। রাবিয়া বেগম ঘরে ঘুমাচ্ছে, আর শিউলি শাপলা তাদের রুমে ফোনে ব্যস্ত। রাসেল স্কুলের কোচিংয়ে গেছে। এটাই সুযোগ। দিলারা জানতো এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো আছে,
কিন্তু পিছনের ওই জানালার ফাঁকটা ক্যামেরার বাইরে। সে দ্রুত স্টোর রুমে গিয়ে সে ফোনটা বের করলো। ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু ওটাতে থাকা প্রমাণগুলো তাকে এই নরক থেকে বের করতে পারে। সে দেখলো স্টোর রুমের এক কোণে একটা পুরনো চার্জার পড়ে আছে, যা সম্ভবত রাসেলের গেম খেলার কোনো ডিভাইসের। সে লুকিয়ে ফোনটা চার্জে দিল। চার্জ হতে সে দ্রুত একটা লম্বা ডায়াল করলো। তার বাবা নয়, বরং তার এক কাজিন সজীবের কাছে, যে পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কাজ করে। কিন্তু ফোনটা বাজতে বাজতেই ওপাশ থেকে কেটে গেল। দিলারা আবার চেষ্টা করলো। এবার সজীব ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? দিলারা হড়বড়িয়ে বলতে শুরু করলো, সজীব ভাই, আমি দিলারা, আমাকে বাঁচান। মাহফুজ ও কাবেরীকে মেরে ফেলেছে। এই বাড়ির নিচতলার খুপড়ি ঘরে লাশ কাটা ওরা। আমার কাছে সব ভিডিও আছে। প্লিজ ভাইয়া, আপনি ফোর্স নিয়ে আসুন এই অ্যাড্রেসে। ঠিক তখনই ঘরের দরজাটা ধড়াম করে খুলে গেল। দাঁড়িয়ে আছে শাশুড়ি রাবিয়া বেগম, তার হাতে একটা বিশাল বটি। তার চোখ দুটো যেন গর্ত থেকে বেরিয়ে আসছে। তোর সাহস তো কম না রে, চুন্নির ঝোলা মাহফুজকে ফাঁসানোর বুদ্ধি করছিস। ওই তার হাতে কি? হাত দেখা। দিলারা আমতা করে দেওয়ালে পিঠ সেটিয়ে দিল। আস্তে আস্তে চার্জার আর ফোনটা একটা বাক্সের মধ্যে ফেলে পা দিয়ে ঠেলে দিল অন্যদিকে। স্টোররুমের অন্ধকারে তেমন বোঝা গেল না। দিনের আলোতেও কেমন ঘুপসি মেরে থাকে রুমটা। আস্তে আস্তে হাত বের করে মুড়ির বম দেখালো। বলল, আম্মা, আমার খিদে পেয়েছে তাই। রাবিয়া বেগম চোখ সংকুচিত করে বলল, বাইরে আয়, এত খাই খাই স্বভাব কেন? চুরি করে খাস, সাধে কি আর বলি? সুন্নির বেটি তুই। দিলারা এই মুহূর্তে কোনো কথা বাড়াতে চাইল না। রাবিয়া বেগম সন্দেহের বশে তার দিকে এগিয়ে এলো। কেমন সন্দিহান দৃষ্টি তার। রাবিয়া বেগম বটি উঁচিয়ে দিলারার দিকে এগিয়ে এলেন। দিলারা মুড়ির বয়ামটা চেপে ধরে কাঁপতে লাগলো। ফোনটা ভাইব্রেট হচ্ছে। এটা কি শুনতে পেল তার শাশুড়ি? জানলার নিচে তখন সেই দিনের আলোতেই ওই লাল চোখের ছায়াটা দাঁড়িয়ে আছে। কাপুরুষ সে যেন দিলারার পতনের অপেক্ষায় হ্যাঁ করে তাকে দাঁড়িয়ে আছে। দিলারা বুঝতে পারল সে এখন শাকের করাতে আটকা পড়েছে। পিছনে রোগপি পাশু শাশুড়ি আর সামনে মাংসাশী কালো পুরুষ। এই বিষাক্ত অন্ধমহলের দেওয়ালগুলো যেন তাকে গিলে ফেলার জন্য সংকুচিত হয়ে আসছে। সে কি পারবে এই মরণ কাপড় থেকে বাঁচতে? নাকি কাবেরীর মতো তারও স্থান হবে ওই কালো প্লাস্টিকের বস্তায়? গল্প মন আকাশে মেঘ জমেছে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে।